এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে পাকিস্তানের ঘোষণা। হামলা চালালে পাল্টা জবাব দিতে দিল্লির হুঁশিয়ারি। ভারত পাকিস্তান সংঘাতের নিরপেক্ষ তদন্ত চেয়ে দুদেশকে শান্ত থাকতে চীনের আহ্বান। সংঘাত বাড়লে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা। জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় 27 মে। অশুদ্ধ দেশে আইন ব্যবহারের অভিযোগ। ঘুষ গ্রহণের মামলায় টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য 14 মে দুদকে তলব। গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুককে চিঠি। মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা মন্তব্য। অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। এবং রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়েই প্রকৃতি, লেখনীতে পরিবেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, দায়বদ্ধতার প্রকাশ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় লাল ইটের প্রাচীন স্থাপনার সন্ধান পাওয়ার খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই থাকছে ভারত পাকিস্তান পরিস্থিতি। পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে 25টি ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার কারণে চলমান পিসিএল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সর্বদলীয় বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পাকিস্তান হামলা চালালে পাল্টা জবাব দেবে দিল্লি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে দফায় দফায় চলছে গোলাগুলি। হামলা পাল্টা হামলার মধ্যেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবার বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও জানা যায়নি। পাকিস্তানের ছোড়া 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন বিস্ফোরণ হওয়ায় চলমান পিএসএল অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার দেশের জনগণ দৃঢ়ভাবে শপথ করেছেন ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ঘুটনে টেকনে মে সির্ফ চন্দ ঘন্টে লাগে, সির্ফ চন্দ ঘন্টে। চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর একটি চলমান অভিযান। ভারত এই পর্যায় থেকে উত্তেজনা আর বাড়াতে চায় না। তবে পাকিস্তান যদি আক্রমণ চালায় তাহলে নয়াদিল্লি ঠিকই পাল্টা জবাব দেবে। क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। ভারত পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলায় ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করেছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সগুলো। এছাড়া পাকিস্তানের 4টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। ভারত পাকিস্তান সংঘাত আরও বাড়লে পরিস্থিতি জটিল হতে পারে বলে হুঁশিয়ারি করেছে চীন। দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মনে করে তার দেশ। বাংলাদেশ সিদ্ধান্ত নিলেই চীন তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত বলেও জানান তিনি। মাসরুর শাকিলের রিপোর্ট।
পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট পরিস্থিতিতে ইতিমধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। চীন বাংলাদেশ সম্পর্কের ৫ দশক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে অনুষ্ঠিত সেমিনার। অতিথি বক্তা ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। ভারত পাকিস্তান দুই দেশকে শান্ত থাকার আহ্বান আমাদের। পাল্টাপাল্টি অবস্থা আরও খারাপ হলে পরিস্থিতি জটিল হতে পারে। সন্ত্রাসী হামলা হলে তার নিরপেক্ষ তদন্ত চায় তার দেশ। কথা বলেন তিস্তা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে। করিডোর নিয়ে তার দেশ পক্ষ নয়, তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে চীন। প্যাসেজ বা করিডোরে আমার দেশ কোনো পক্ষ নয়। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। মিয়ানমার ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা না গেলে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়। তিস্তা প্রকল্পে কাজ করতে আমরা প্রস্তুত। এখন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষা। বাংলাদেশের পুনর্গঠনে চীন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিবে বলে জানান চীনা রাষ্ট্রদূত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। আগামী ২৭ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেছেন, সংঘবদ্ধ অবিচারের শিকার হলেও এখন ন্যায় বিচার চান তারা। অসৎ উদ্দেশ্যে আইনকে ব্যবহার করা হয়েছে বলেছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত ৬ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। এতে তারা অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং বিচার করতে গিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, কারা এর সাথে জড়িত ছিল তা আদালতে তুলে ধরেন। এমনকি আসামিদের সন্তানদের গুম করার কথাও বলেন তারা। যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন। 4 গ্রাউন্ডে আসামিপক্ষের বক্তব্য সম্পর্কে নিজেদের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বিচার করার ক্ষেত্রে এই আইন এবং এই ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা ছিল সৎ উদ্দেশ্যে, কিন্তু এটিকে যারা ব্যবহার করেছেন আইন এবং ট্রাইব্যুনাল পক্ষ থেকে, ইভেন অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে, সেই ব্যবহারটা সঠিক ছিল কিনা সেটি ট্রাইব্যুনাল বা এখনকার অ্যাপিলেট ডিভিশনের জাজেরা নির্ধারণ করবে। শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তাদের সিদ্ধান্ত জানান। আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঘুষ গ্রহণের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 14 মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে টিউলিপের গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় শেখ হাসিনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। রোকসানা আমিনের রিপোর্ট। ঢাকার গুলশানে রাজুকের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে শেখ হাসিনার ভাগ্নে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 15 এপ্রিল মামলা করে দুদক। নিয়মিত ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে তাকে তলবি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। 14 মে সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে ওই চিঠিতে। রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিক মামলার তদন্তের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে ওনাকে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার। তবে 8 মে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তার অনুপস্থিতি নিয়ে দুদকের পরবর্তী পদক্ষেপ জানতে চান গণমাধ্যম কর্মীরা। দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 24-এর অভ্যুত্থানের চেতনায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না। আজিমপুরে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, দলের কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, জামায়াতকে যেভাবে অত্যাচার করা হয়েছে তা অন্য কোনো দলের সাথে করা হয়নি। তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াতের আমির। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। বাংলাদেশের শেয়ার বাজার ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার জেরে বুধবার ব্যাপক দরপতনের পর বৃহস্পতিবার আবার ঘুরে দাঁড়িয়েছে। বাজারে কারসাজি বন্ধ করা সহ কয়েকটি দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পরাগ আজিমের রিপোর্ট। বিনিয়োগকারীরা বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে এমন আতঙ্ক তৈরি করে বুধবার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটায় একটি চক্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় প্রায় 150 পয়েন্ট, যদিও ভারত পাকিস্তানে তেমন প্রভাব পড়েনি। তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে ডিএসইর সূচক বেড়েছে 100 পয়েন্ট। মানববন্ধনে বিনিয়োগকারীরা কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, 11ই মে প্রধান উপদেষ্টার সাথে শেয়ার বাজার নিয়ে বৈঠকে বিনিয়োগকারী প্রতিনিধিদের রাখার দাবি করেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ার বাজারে অল্পতেই ওঠানামার কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। আমাদের এখানে দিস ইজ এ রিটেল ড্রিভেন মার্কেট। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, যে প্যানিক হলে সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীরাই সবসময় ক্ষতিগ্রস্ত হয়। এবং আজকে আপনারা যেটা দেখেছেন যে কালকে যখন দিনের শেষে মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছে যে বাংলাদেশ এই যুদ্ধের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না, বা বাংলাদেশি স্টক মার্কেট কোনোভাবেই এটা দ্বারা ক্ষতিগ্রস্ত বা কোনো একটা সুবিধাগ্রস্ত অবস্থায় যাবে না, আপনি আবার মোটামুটিভাবে মার্কেটটা বাউন্স করেছে। যে কোনো একটা পরিস্থিতিতে আমাদের এখানে একটা হাইপ ক্রিয়েট করা হয়, আমাদের রিউমারের বেসিসে একটা প্যানিক ক্রিয়েট করা হয়। আমি বলবো যে কালকের ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে কোনো রিজন ছাড়াই আপনার একটা প্যানিক ক্রিয়েট করা হয়েছে বা প্যানিক হয়েছে, যেটা আমরা যেভাবে ব্যাখ্যা করতে চাই, কিন্তু সেটা ওয়াজ নট এক্সপেক্টেড। শেয়ার বাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ডকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার বেস বাড়াতে হবে, এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার বলতে আমি সবসময় বলি যে কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মোস্টলি দ্য মিউচুয়াল ফান্ডস রান বাই দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ইন দিস সেক্টর অর সেগমেন্ট। আপনার ইন দ্য ইন্টারমিডিয়েটস, মার্কেট ইন্টারমিডিয়েটস, আমাদের এখানে খুবই আমি বলবো যে ভূমিকাটা মোটামুটিভাবে নাই বললেই চলে। যারা আপনার এই যে আমরা যখন রিটেল ড্রিভেন মার্কেট থেকে যেতে চাই, তাহলে আমাদেরকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, যেখানে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকাটা দিবে অ্যাসেট ম্যানেজারের কাছে, অ্যাসেট ম্যানেজার তার প্রুডেন্ট ডিসিশনগুলি নিয়ে ইনভেস্ট করবে। বাজারে ভালো ও মানসম্মত কোম্পানি নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে কতটুকু সক্রিয় হবেন তা তার স্বাস্থ্য ও চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হলেও আগের চেয়ে ভালো আছেন বেগম জিয়া। বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম 15ই মে থেকে 15ই জুলাই এই 2 মাস চলবে বলে জানিয়েছেন রিজভী। তিনি আরও বলেন, সৎ ও যোগ্যদের অগ্রাধিকার দেয়া হবে। যারা আওয়ামী লীগের অপকর্ম দুঃশাসন পছন্দ করেনি তারা বিএনপির সদস্য হতে পারবেন। কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এটাকে পছন্দ করেনি।
নিজেরাও করে, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? আমরা আগের চেয়ে, আমরা যতটুকু জেনেছি ওনাদের চিকিৎসকের কাছে, আগের চেয়ে অনেকটা ভালো আছেন, এইটুকু বলা যেতে পারে। কিন্তু একবারে তিনি আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না, কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেখানে হয়তো কিছুটা উনি আরোগ্য লাভ করেছেন বলে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্ব দানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ ও সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট প্রতিনিধি সহ ৩২ জন ফেলো অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের ফ্যাকাল্টি, স্টাফ অফিসার সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We have a lot of think tanks. They are working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations, but I'm not very sure that government is taking those recommendations or not. I'm sure that we have to find out a ways and means that whatever that things are coming out that reaches to the government, and of course in their policy making, they take due cognizance of it. জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢালাওভাবে মামলা বাণিজ্য এবং অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে। নিরপরাধ ও সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। দুপুরে পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মির্জাপুরে ১২ আউলিয়ার মাজার জিয়ারত করে এসব কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাওয়া যায়। পার্শ্ববর্তী দুটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক, সেটা কখনোই কাম্য নয় বলেও মন্তব্য করেন সার্জিস আলম। এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নামে মামলা হবে, বিচার হবে, দৃশ্যমান শাস্তি হবে, কিন্তু আমরা কখনো এটা চাই না যে একজন নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে। এই মামলা বাণিজ্য কিন্তু সরাসরি রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে, একদম তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ের বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে, তাদেরকে টার্গেট করে তাদের নাম দেয়া হয়। মানুষ বাঁচলে বাঁচবে পৃথিবী, তাই লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, এমন মন্তব্য করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রতিদিনই পরিবেশ ধ্বংস হচ্ছে এবং এর খেসারত একসময় মানুষকেই দিতে হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান জীবনের গল্পে এসব কথা বলেন তিনি। আলিম আল রাজির রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। মিলনায়তনে পিনপতন নীরবতা। লেখাপড়ার বাইরে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে জীবনের গল্প শুনতে এসেছেন তারা। নগরায়নের এই সময়েও প্রকৃতিপ্রেমী মানুষ ও পরিবেশ আন্দোলনের নেতৃত্বে থাকা মুকিত মজুমদার বাবু এবং নানা প্রতিকূলতার মধ্যে দারিদ্র্য ও ভয়কে জয় করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ডক্টর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের এগিয়ে চলার গল্প শুনতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। আপনার জিপিএ 5-এর সফলতা আর হাত নেই পা নেই এমন একটা ছেলে বা মেয়ে মুখ দিয়ে লিখে জিপিএ 5 অর্জন করাটা কত অনন্য সফলতা। এই গল্পটা আপনাদের জানতে হবে যে না খেলেও নৌকা বেয়ে সবজি বিক্রি করে ইট ভেঙে একটা ছেলে বা মেয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। আসলে মানুষ অনেক বিলম্বে বুঝতে শিখেছে যে প্রকৃতির অন্যান্য সকল কিছুকে ভালো রাখতে হবে, সেটা স্বার্থপরতার স্বার্থেই। সেটা কিরকম, যে তাদেরকে ভালো রাখার জন্য নয়, আমরা ভালো থাকতে চাইলে তাদেরকে ভালো রাখতে হবে।
আমার নেক্সট একটা কার্যক্রম হবে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে একেবারে একীভূত করে ফেলা। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও এইচএসসিতে পরপর দুবার অকৃতকার্য। বারবার ব্যর্থতার পরেও তৃতীয়বার মেধা তালিকায় প্রথম স্থানে নাম লেখান অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। শূন্য থেকে শিখরে ওঠার হার না মানা গল্প আশাবাদী করে তোলে নতুন প্রজন্মকে। ছোট ছোট বাচ্চারা আমার দেখে আসে, হে আদু ভাই আসতেছে, কারণ আমি ঢাকা থেকে 2বার ফেল করে এবার গিয়ে গ্রামে ভর্তি হয়েছি। তখন কিন্তু আমি অলরেডি 18 ঘন্টা থেকে 20 ঘন্টায় চলে গেছি পড়াশোনায়। পরে আমার পরীক্ষা শুরু হইলো, পরীক্ষা দিলাম, and I got the first position in combined merit list in 1999. মানুষ যা চায় তাই পায়, কিন্তু এর জন্য কমিটমেন্ট থাকে, লেবার থাকে। কমিটমেন্ট লেবার না থাকলে আপনার কিছু হবে না। দেশের প্রকৃতি ও মানবতা নিবেদিত প্রাণ সৈনিক মুকিত মজুমদার বাবুর জীবনের প্রতিটি পদক্ষেপ শেখায় কিভাবে অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া যায়। যেই প্রকৃতি আমাকে এত কিছু দিচ্ছে, সেই প্রকৃতির শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না, বলা হয় না, শেখানো হয় না। আব্বার যেই প্রকৃতির প্রতি এবং গাছের প্রতি ভালোবাসা ছিল, সেটা কিছুটা ইনফ্লুয়েন্স বোধহয় আমার মধ্যে এসছে। সেই আগের মতো যে পরিবেশ, যে প্রকৃতি এবং তার সাথে মানুষের যে বিহেভিয়ার, সেটাও কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছে। নানা ধরনের বৈরী কর্মকাণ্ড করব, সেগুলো কিন্তু ফিরে আসবে। আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ বলি, মাটি দূষণ বলি, সেগুলো কিন্তু আমাদেরই কারণে, আমাদের দ্বারাই কিন্তু কাজগুলো হচ্ছে। সুতরাং আমাদেরই কিন্তু সংশোধন করতে হবে। পরে মুকিত মজুমদার বাবুকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। আমাদের কলেজ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর এরকম কি নেওয়া যায় কিনা, যাতে এই প্রকৃত জীবন ফাউন্ডেশনের কাজটা আরো ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানে? কি ধরনের অ্যারেঞ্জমেন্টে গেলে পার্টিসিপেশনটা আরো ভালো হবে, সেভাবেই আমরা করব আগাবো। জীবন প্রবাহ শেখায় সাহস আর অধ্যবসায়ের মাধ্যমে নিজের ভাগ্যকে পাল্টানোর গল্পই হতে পারে এক অন্যরকম অনুপ্রেরণা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী আজ। বাঙালির হৃদয়ে চিরজাগ্রত কবিকে নানা আয়োজনে স্মরণ করছে এদেশের মানুষ। চ্যানেল আইয়ের পর্দায়ও কবিগুরুকে স্মরণ করা হচ্ছে বিশেষ আয়োজনে। মিথিলা নাজরিনের রিপোর্ট। গান, নাটক, দর্শন ও চিত্রকলা সবকিছু মিলিয়ে বাঙালির প্রতিদিনের সংস্কৃতি চর্চার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে যার নাম, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যার জন্ম। ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সর্বত্রই তার ব্যাপ্তি রেখেছেন। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক সহ সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। সাহিত্যে অবদানের জন্য নোবেল পান 1913 সালে। গান দিয়ে শুরুর বিশেষ আয়োজন দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করে চ্যানেল আই। ছিল বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জিদা খাতুনকে উৎসর্গ করে অনুষ্ঠান সরাসরি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ স্মরণে প্রচারিত হয় চলচ্চিত্র চারুলতা। অমলকে নিয়ে চারু এত বাড়াবাড়ি করছে কেন? এছাড়া মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রাত 10:15 প্রচার হবে বিশেষ অনুষ্ঠান প্রকৃতিতে কবি তুমি রবে নীরবে। রাত 12:30টায় আরও থাকছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠান এলএম নতুন দেশে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। সবখানে প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে। তার শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। দীর্ঘ জীবন প্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি ভালোবাসা, মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন প্রকৃতিতে কবিগুরু তুমি রবে নীরবে দেখবেন প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আজ রাত 10:15 প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও 12 ফিলিস্তিনি নিহত। খাদ্য সরবরাহ শেষ হয়ে যাওয়ায় বন্ধ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কার্যক্রম। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া দের আল বালা ও নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনিদের জন্য ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের খাদ্য সরবরাহ। প্রস্তুত করার মতো কোনো খাবার নেই বলে সতর্ক বার্তা দিয়েছে সংগঠনটি। সাহায্যকারী গোষ্ঠীটি তাদের স্যুপ কিচেন এবং মোবাইল বেকারির মাধ্যমে প্রতিদিন কমপক্ষে 1,30,000 মানুষের খাবার এবং 80,000 রুটি সরবরাহ করত। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চলচ্চিত্র বরবাদ পাইরেসি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, অত্যন্ত সুনিপুণভাবে বরবাদ চলচ্চিত্রটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গুলশান থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক ও আইনজীবীরা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রযোজক। নিটোল টাটা বিশেষ সংবাদ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের ধর্মপুরের লালমাই পাহাড় এলাকায় লাল ইটের প্রাচীন স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এই স্থাপনাটি শতবর্ষ এমনকি আরও আগে নির্মিত কোনো জমিদার আমলের বাসস্থান বা প্রশাসনিক ভবনের ধ্বংসাবশেষ হতে পারে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এরই মধ্যে লালমাই পাহাড়ের দক্ষিণ অংশে বালাগাজের মুড়া নামে পরিচিত এলাকাটি অনুসন্ধানে কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেখানে একটি প্রাচীন দেয়ালও দেখা গেছে। প্রত্নতাত্ত্বিকরা বলেছেন, এই স্থাপনাটি শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখোলা ও রূপবান মুড়ার প্রাচীন মন্দির ও বিহারের ধ্বংসাবশেষের সমসাময়িক হতে পারে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদ উপলক্ষে নতুন প্রযুক্তির 7টি মডেলের ফ্রিজ এনেছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এসব ফ্রিজ উদ্বোধন করেন। এসব ফ্রিজে 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসারে 12 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। পাশাপাশি 5 বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা সুবিধাও রয়েছে। অনুষ্ঠানে ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা সহ অন্যরা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বৃষ্টিতে শ্রীলঙ্কার বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। সে সময় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে যে চিন্তা, দর্শন ও সৌন্দর্য সৃজিত হয়েছে তা একদিকে যেমন বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ, অন্যদিকে বিশ্ব শান্তির প্রেরণা। 27 ও 28 মে শাহজাদপুরে রবীন্দ্র জন্মোৎসবের ঘোষণা দেন তিনি। আলোচনা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এবার জানাবো খেলার খবর। ভারত
ভারতের হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে পাকিস্তানের ঘোষণা। হামলা চালালে পাল্টা জবাব দিতে দিল্লির হুঁশিয়ারি। ভারত পাকিস্তান সংঘাতের নিরপেক্ষ তদন্ত চেয়ে দুদেশকে শান্ত থাকতে চীনের আহ্বান। সংঘাত বাড়লে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা। জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় 27 মে। অসৎ উদ্দেশ্যে আইন ব্যবহারের অভিযোগ। ঘুষ গ্রহণের মামলায় টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য 14 মে দুদকে তলব। গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুককে চিঠি। মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা, মন্তব্য। অদম্য ইচ্ছা শক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। এবং রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়েই প্রকৃতি। লেখনীতে পরিবেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, দায়বদ্ধতার প্রকাশ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।